ভরতমুনি ছিলেন, ভরতমুনি সম্পর্কে নাটকের লোকজনকে কিছু বলার নেই, কেন নাট্যশাস্ত্রই তার হাতে রচিত, সেই মধ্যেই জানা যায়। মানে এরকম একটা কথা শোনা যায় যে প্রজাপতি ব্রহ্মার নির্দেশে ভরতমুনি 4 বেদ মানে ঋক, সাম, যজু আর অথর্ব থেকে কিছু কিছু অংশ নিয়ে এবং কিছু নিজের মস্তিষ্ক প্রসূত অংশ নিয়ে 5ম বেদ অর্থাৎ নাট্যশাস্ত্র সেটা রচনা করেন। রূপান্তরের পক্ষ থেকে প্রথমেই প্রারম্ভিক ভাষণ হিসাবে আমাদের সদস্য এবং গুরুত্বপূর্ণ সদস্য বা বিদায়ী সম্পাদক একটি মূল্যবান বক্তব্য রেখেছেন আমরা সেটাই শুনেছি এবং অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তিনি এই কথা বলে গেছেন। আমি 2-4 কথা বলি। উনি প্রায় সবটাই ধরে নিয়েছেন, মানে স্পর্শ করেছেন। আমি 2-1টা কথা বলি। একটা কথা ঠিক, বিশ্ব নাট্যশাস্ত্রে ভরতমুনি প্রথম, দ্বিতীয় এই কথা বলার ক্ষমতা আজও কোনো ব্যক্তিত্বের হয়নি। গ্রুপের সম্পাদক চন্দন দেবনাথ, চন্দনকে ওখান থেকে পুষ্পাঞ্জলি প্রদান করার জন্য এবং তারা এরকম একজন মানুষকে শ্রদ্ধা জানাচ্ছেন যিনি না হলে আমরা থিয়েটারটাই হয়তো করতে পারতাম না, নাটকটাই পারতাম না। এবং আজকে আমরা যে শিল্পটার সঙ্গে যুক্ত হয়েছি নাটক, আমরা তো সবাই জানি যেখানে গান, নাচ, আবৃত্তি সমস্ত কিছু এবং ইনস্ট্রুমেন্টাল কিছু মিউজিক সবকিছু আমাদের যোগ হয় এবং একটা প্রোডাকশন তুলতে গেলে প্রত্যেককে একটু একটু করে দিয়ে একটা প্রোডাকশন পিরামিডের মতো দাঁড়িয়ে থাকে। ভারত রং মহোৎসবে নির্দিষ্ট লেখনীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করতে পেরে আমরা এবং সাথে আপনারাও সমৃদ্ধ হবেন। গোবরডাঙ্গা রূপান্তর নাট্য সংস্থার পক্ষ থেকে নাট্যগুরু শ্রী শ্যামল দত্তের নির্দেশনায় নাট্যশাস্ত্র উদ্দেশ্য নাটকটি শুরু হচ্ছে।
तमसं महन्तम् आदित्यवर्णम् तमसो परस्तात् आदित्यवर्णम् तमसो परस्तात् तमेव विदित्य तदिमितुमेति तमेव विदित्य तदिमितुमेति तन्न पन्था विद्यते अयनाय नन्न पन्था विद्यते अयनाय তদস্তু। তোমাদের মঙ্গল হোক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এবার বলো, তোমাদের এখানে আসার উপলক্ষ কি? হে মুনিবর, যখন থেকে নাট্যশাস্ত্র রচিত হয় তখন থেকেই আমাদের মনে নানান প্রশ্ন জেগে উঠেছে। সেই প্রশ্নের উত্তরেই আমরা আপনার কাছে এসেছি। আচ্ছা, আসলে তোমাদের মনে যে প্রশ্নের উদ্রেক হয়েছে এটাই ভালো। আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দেব, তোমরা দ্বিধাবোধ করো না, প্রশ্ন করো। গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে এবং এর উদ্দেশ্যই বা কি? নাট্যশাস্ত্রের উদ্দেশ্য মহৎ। নাট্যশাস্ত্র রচিত হয় ত্রেতা যুগে, যখন সারা পৃথিবীতে অধর্ম, ক্রোধ, মানুষের মধ্যে হানাহানি, সব জীবকুলের মধ্যে এক এক অপ্রাকৃতিক বিষয় শুরু হয়েছিল। তখন দেবরাজ ইন্দ্র এবং সব দেবতা মিলে সবাই মিলে প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে শান্তির জন্য আহ্বান করেছিলেন, আবেদন করেছিলেন। তখন প্রজাপতি ব্রহ্মা মানুষের মন থেকে অশান্তি এবং যাবতীয় কাম, ক্রোধ সব দুরস্ত করার জন্য নাট্যশাস্ত্র গঠন করেছিলেন, যা খুব সহজেই মানুষের মনের অন্তর থেকে অন্তঃস্থলে পৌঁছে যায় নাট্যকলার মাধ্যমে। এবং সমাজের ওই যে বললাম হানাহানি, ক্রোধ, এই অধর্ম সব থেকে সমাজ মুক্ত হয়ে পৃথিবী স্বর্গরাজ্যে পরিণত হয়। নাট্যশাস্ত্র রচিত হয়েছিল সাধারণ মানুষকে বিনোদনের মাধ্যমে নীতি কথায় পরিপূর্ণ করা। মুনিবর, তাহলে কি পঞ্চম বেদ গঠন করা হয়েছিল শুধুমাত্র দেবতাদের জন্য? না, প্রজাপতি ব্রহ্মাকে রাক্ষসকুল এই কথা জিজ্ঞেস করেছিল। সেই জিজ্ঞাসার উত্তর দিতে গিয়ে প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন যে শুধুমাত্র রাক্ষসকুলের মধ্যেই কাম, ক্রোধ বা এই অশুভ জিনিসের উৎপত্তি হয়নি, সব জীবজগতের মধ্যেই বা যারা শ্রবণ এবং দেখতে পারে তাদের মধ্যেই এই উন্মাদনা তৈরি হয়েছিল। সেই উন্মাদনার পরিসমাপ্তি ঘটানোর জন্যই, বিশ্বে শান্তি বর্ষিত হওয়ার জন্যই নাট্যশাস্ত্র রচিত। আশ্চর্যজনক। হ্যাঁ সমস্ত সৃষ্টির রহস্য এই বেদে অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাই তো একে পঞ্চম বেদ বলা হয়। এবং এই বেদের মাধ্যমেই আমরা নাট্যকলার পরিবেশ তৈরি করতে পারি এবং সমস্ত বেদের সঙ্গম বা সমস্ত বেদের নির্যাস নিয়েই তৈরি হয় এই পঞ্চম বেদ। তাই ঋক, সাম, যজু, অথর্বকে যেমন ভাবে আমরা মনে রাখবো, তেমনি সারা পৃথিবীতে সব সময় নাট্যশাস্ত্রকেও পঞ্চম বেদ হিসেবে চিহ্নিত করা হয়। মণিবর, আপনার কথা শুনে যা বুঝলাম তা এটা বলে যে
এই নাট্যশাস্ত্র এক চমৎকার শিল্প। মানুষের বেঁচে থাকার জন্য যেমন শ্বাস প্রয়োজন তেমনই। কিন্তু মুনিবর, আজকের সমাজে এই নাট্যশাস্ত্রে কেন কোনো গুরুত্ব নেই? কেন এই নাট্যশাস্ত্রের কোনো প্রয়োজনীয়তা বলে কেউ মনে করে না? তোমার নাট্যশাস্ত্রগুলো নাট্যশাস্ত্র নয়, নাট্যকলা। নাট্যশাস্ত্র পড়ে শিল্পীরা নাট্যকলায় নিমজ্জিত হয় এবং সমাজের মধ্যে বিনোদন ছড়িয়ে পড়ে। মানুষ অধর্ম থেকে ধর্মে ফিরে আসে এবং জ্ঞান আহরিত করে। তাই নাট্যকলা অবশ্যই সারা পৃথিবীতে সমাদৃত হবে, কিন্তু তার সময়ের দরকার। সব কথা সময় বলে দেবে। তোমরা কখনোই ধৈর্য হারিও না। তোমরা ধৈর্য ধরো এবং 4 বেদের সঙ্গে সঙ্গে 5ম বেদের জ্ঞান আহরণ করো। দেখবে তোমাদের মানসিক প্রশান্তি হবে এবং এই নাট্যশাস্ত্রের জ্ঞান আহরণ করেই বিভিন্ন নাট্য দল তাদের নাট্য প্রযোজনা নির্মাণ করে থাকে এবং প্রযোজিত হয়। আমি তোমাদের কাছে বলবো, তোমরা অবশ্যই সেই নাটক দর্শন করো, শ্রবণ করো, যাতে তোমরা নাট্যশাস্ত্র পড়া এবং সেই দর্শনের মাধ্যমে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারো। আবার আমরা প্রার্থনা দিয়ে আজকে উঠব। শেষ। ওম শান্তি। ওম শান্তি 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 শান্তি। বিশ্বে শান্তি বর্ষিত হোক। বিশ্বে শান্তি বর্ষিত হোক। পূর্ণ মাঘী পূর্ণিমা তিথিতে আমরা মহামুনি ভরতকে শ্রদ্ধার সাথে গোবরডাঙ্গা রূপান্তর এই যে স্মরণ অর্ঘ্য দিল, এর জন্য আমরা এই রূপান্তরের সমস্ত সদস্য এবং সদস্যা প্রত্যেককে রূপান্তরের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং রূপান্তরের পক্ষ থেকে মহামুনিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। শ্রাবণের বৃষ্টিমুখর শুভেচ্ছা। আর শ্রাবণ মাস শোকের মাস, আমাদের কাছে দুঃখের মাস। সকলেই জানেন কম বেশি যে আজকে আমাদের মুকুল জেঠু মুকুল বন্দ্যোপাধ্যায় তার একটি স্মরণিকা গ্রন্থ এখানে প্রকাশ হবে। তার সঙ্গে রয়েছে 2টি নাটক। আমরা বলতেই পারি, রবি অস্ত যায়, অরণ্যেতে অন্ধকার, আকাশেতে আলো, সন্ধ্যা নত আঁখি ধীরে আসে দিবার পশ্চাতে, বহে কি না বহে বিদায় বিষাদ শ্রান্ত সন্ধ্যার বাতাস। 2টি হাতে হাত দিয়ে ক্ষুধার্ত নয়নী চেয়ে আছি 2টি আঁখি মাঝে। স্মৃতি তর্পণ করার একটি গ্রন্থ, তা আজকে প্রকাশ হবে। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। সুভাষ দত্ত মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের শশাঙ্ক। আমাদের আরো কিছু মাননীয় অতিথিগণ মাননীয় শ্রী সুনীল বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন শশাঙ্ক শেখর।
মুকুলদাকে আমি 64 সালে আমি বাংলাদেশ থেকে দেশে এসেছি। মোটামুটি 66 সাল থেকে ওনাকে চিনি এবং ওনার বাবা ছিলেন, তিনিও বইপুরের একজন বিখ্যাত মানুষ। আমাদের ওই কারো কারো সঙ্গে সঙ্গে ওনার বাড়িতে যাওয়াটাও আমাদের অভ্যাস ছিল। মুকুলদা সদা হাস্যময় মানুষ, সব কাজেই আছে, সর্বত্রই আছে। আমি তো বলতে জানি না, দাদা রূপান্তরকে প্রচন্ড ভালোবাসতেন, সারাক্ষণ বকলেও দাদা শুনতেন না, তুমি যেও না যে রূপান্তর একটুখানি যাই, এইভাবে আসতো। কিন্তু হঠাৎ দাদা চলে যাওয়া আমরা বুঝতে পারি, কিন্তু দাদা যখন গেল তখনও রূপান্তর করে পাগলে মনে করেছে। তার অ্যাকাউন্ট কমপ্লিট হয়নি, বলে আমার অ্যাকাউন্ট কমপ্লিট হয়নি, আমি যেতে পারবো না। জল জল করছে। আমি শুধু একটা জিনিস ভাবি, আপনারা কে কি করেছেন আমি জানি না, মুকুলদার একটা কর্মকাণ্ডের কথা শুধু আমি বলি। এই যে ভীষণ কোভিড সময়, করোনার সময় ভীষণ অবস্থা, রাস্তায় শুনছেন একটা কুকুর পর্যন্ত দেখা যেত না, ওনাকে বহুবার বারণ করেছি আমরা, বাড়ির থেকে তো করেইছি, বহুবার বারণ করেছি, ফোন ধরে বারবার বলেছি আপনি আসবেন না, আপনি আসবেন না, ছেলেগুলো ওখানে আছে থাক না, ওরা সামলাচ্ছে, আসবেন না, কিন্তু কিছু শোনেন। ভিখারি যে সন্তান বিক্রয় করে উদরের দায়ে, তারই দাও শিশু। পাপিষ্ঠা যে লোকলা যে সন্তানের বধ করে, তার গর্ভে দাও পাঠায় না অসহায় জীব। আমি হেথা সোনার পালঙ্কে মহারানী, শত শত দাস দাসী সৈন্য প্রজালয়ে বসে আছি তপ্ত বক্ষে, শুধু এক শিশুর পরশু লালসিয়া। কুমার জননী মাতো, কোন পাপে মনে করিলি বঞ্চিত মাতৃ স্বর্গ হতে? ওম
কালী কালী মহাকালী কালীকে পাপ হরিণী সর্ব পাপ হরে কালী জয়ং দেহি নমস্তুতে। মা মাগো মা। প্রভু, চিরদিন মার পূজা করি, জেনে শুনে কিছু তো করিনি দোষ। পুণ্যের শরীর মোর স্বামী মহাদেব সম, তবে কোন দোষ দেখি মহামায়া আমারে করিল নিঃসন্তান শ্মশানচারী। কে তোমার করিবে বিচার? বলো তুমি। বর্ষে আমি বাক্যহীন, এত এত ব্যথা কেন, এত রক্ত কেন, কে বলিয়া দিবে মরে? এই যে সোপান বে রক্ত চিহ্ন দেখি, তারই রক্ত। হায় ওরে বাচ্চনে আমার, মরি মরি অবনত। মহারাজ শুনিতেছ, মার দ্বার হতে আমার পূজার পরি ফিরাই দিয়েছে। জানি তা। জান তুমি নিষেধ করনি তবু? জ্ঞাত সারে মহিষীর অপমান, তারে ক্ষমা করো দিয়ে। দয়ার শরীর তব। কিন্তু মহারাজ, এ তো দয়া নয়, এ শুধু কাপুরুষতা। দয়ায় দুর্বল তুমি নিজ হাতে দণ্ড দিতে নাহি পারো, যদি আমি দণ্ড দিব। বল বল মনে, কে সে অপরাধী? দেবী আমি। তুমি? অপরাধ আর কিছু নয়, তোমারে দিয়েছি ব্যথা, এই অপরাধ। মার পরে ভক্তি নাই তব? এর কথা কার সাধ্য বলে? ভক্ত বংশে জন্ম মোর। সাধু সাধু, তবে তুমি মায়ের সেবক, আমাদেরই লোক। প্রভু, মাতৃভক্ত যারা, আমি তাহাদেরই দাস। সাধু সাধু, ভক্তি তব হোক অক্ষয়, ভক্তি তব বাহু মাঝে করুক সঞ্চার, অতি দুর্জয় শপথি। ভক্তি তব দরবারি করুক শানিত, বজ্র সমধিক তাহে তেজ। ভক্তি তব হৃদয়েতে করুক বসতি, পদমান সকলের উচ্চে। ব্রাহ্মণের আশীর্বাদ ব্যর্থ হইবে না। জয় শিব, জয় শিব, জয় শিব, জয় শিব। নির্দয়, নিষ্ঠুর, এ কি করিলি রে তুই জয় সিংহ? অকৃতজ্ঞ, গুরুদ্রোহী, পিতৃমর্মঘাতী, স্বেচ্ছাচারী জয় সিংহ। কুলিশ কঠিন জয় সিংহ, জয় সিংহ। মোর মোর একমাত্র প্রাণ, প্রাণাধিক, জীবন মন্থন করা জয় সিংহ, জয় সিংহ। বৎস মোর, হে গুরু বৎসল, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, তোকে ছাড়া আর কিছু নাই চাই বৎস। অহংকার,
বিমান দেবতা ব্রাহ্মণ সব যাক, তুই আয় বৎস, তুই ফিরে আয়। ফিরে দে মোর জয় সিংহে। ফিরে দে মোর জয় সিংহে। ফিরে দে মোর জয় সিংহে। আমি যোগেশ ওয়াংখারে বলছি। আরে হ্যাঁ, একটু আগে আমাকে ফোন করে ভয় দেখাচ্ছে, জানো, বলছে শৈলীকে এখান থেকে হটিয়ে দিতে হবে। না না না, আরে কি বলছি, আরে আমি সেটা মেনে দেবো। আমি একজন প্রবীণ সাংবাদিক, আমি সব মেনে দেবো, কিছুতেই না। হ্যাঁ হ্যাঁ, আমিও বলে দিয়েছি শৈলী এই পত্রিকায় ছিলেন, আছেন এবং থাকবে। হ্যাঁ, এবার একেবারে সরাসরি তোমাকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। তাই করুন স্যার, তাড়িয়ে দিন আমাকে। হ্যাঁ, ওদের কথায় কি করবেন, ব্যবস্থা তো বাঁচাতে হবে আপনাকে। তাই বলে তোমাকে সারিয়ে দেবো? হ্যাঁ, কি করব? আমি তো বলেই দিয়েছি ওদেরকে, তুমি এখানে আছো, থাকবে। না 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 শৈলী, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু। একটাই শুধু ভাবনা আমার, তোমার সিকিউরিটি। দেখো দেখো, নিউজ ডেস্কে বসা মানেই তো সবসময় একটা হট সিটে বসে থাকা, হুমকি, সরকারি বেসরকারি নানা মহলে চাপ, তৈরি খবর ছেপে দেওয়ার জন্য বিজ্ঞাপনের টোল, প্রলোভন, আর এত সব কিছুর মধ্যে তুমি একা একজন মহিলা। এসব হুমকি চাপের কাছে মহিলা পুরুষ বলে আলাদা করে কোনো ব্যাপার আছে নাকি স্যার? রিভলভারের গুলি আমাকে যতটা আদর করবে, আপনাকেও ঠিক ততটাই। কাল থেকে এই সাইলি পারদেশি এই অফিসে ঢুকবে না। এরপরেও যদিও ঢোকে বা বেনামে কোনো কুকথা তা ওয়ারিয়ারে প্রকাশ পায়, তাহলে তার সমস্ত দায় কিন্তু আপনার, মিস্টার যোগেশ ওয়াংখেড়ে। চল পরের বারের জন্য তোলা হইল। কোথায় লেগেছে? স্যার, মুখে 2 টাকা, আমার আপনার মনের কথা। খোলা হাওয়া নিয়ে যান, মাত্র 2 টাকা। নিয়ে যান খোলা হাওয়া, আমার আপনার মনের কথা। নিয়ে যান খোলা হাওয়া।
ছবিটা ফেসবুকে দিও, ওটাই ছবি তুলতে বলে নমস্কার। আজ 2রা মার্চ গোবরডাঙ্গা রূপান্তরের থিয়েটারের কর্মশালা, থিয়েটার ওয়ার্কশপ উদ্বোধন আজকে হচ্ছে। আমরা সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে থাকি। মাসব্যাপী পরবর্তীকালে আমাদের ভাবনা চিন্তায় আছে বছরব্যাপী আমরা থিয়েটার ওয়ার্কশপের আয়োজন করব। আপনারা যারা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করবেন, আমাদের মধ্যে উপস্থিত থাকবেন এই মাসের ওয়ার্কশপে দয়াল কৃষ্ণনাথ আসাম থেকে আসছেন, উপস্থিত আছেন এবং ওয়ার্কশপ করাবেন আমাদের রূপান্তরের নাট্যগুরু মাননীয় শ্রী শ্যামল দত্ত মহাশয়। থাকবেন অভিক দাঁ এবং শরৎ দেবনাথ। আমাদের রূপান্তরের সভাপতি মাননীয় শ্রী শশাঙ্ক শেখর দত্ত মহাশয়কে আপনি একটু আসবেন। মঞ্চে ডেকে নেব গোবরডাঙ্গা রূপান্তরের নাট্যগুরু মাননীয় শ্রী শ্যামল দত্ত মহাশয়কে। প্রত্যেককে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। মাননীয় সভাপতি এবং দলের পদাধিকারী ব্যক্তিরা যারা এখানে উপস্থিত আছেন, এবং অবশ্যই যেসব শিক্ষার্থী আজকে এই কর্মশালায় যোগ দিয়েছেন বা দেবেন, তাদের একটা কথাই বলতে চাই। আমার ব্যক্তিগত মত, এই থিয়েটার জিনিসটা একটা বিশাল ব্যাপার। সেটা কিভাবে বোঝাবো, যেভাবে বোঝাবো সেভাবেই তোমরা বুঝতে পারবে যে কি বিশালত্ব এর জন্য আমি বলতে চাইছি। যে ধরো আমরা বা তোমরা কেউ সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ালে, সমুদ্রের সেই গভীরতা আমরা কেউ জানি না, দেখে আমরা অবাক হয়ে যাই, মুগ্ধ হয়ে যাই। তেমনি যদি হিমালয়ের পাদদেশে গিয়ে যদি দাঁড়াই, তাহলে সেই হিমালয়ের উচ্চতা মাপতে আমাদের খুবই কষ্ট হয়। সেই রকমই থিয়েটারের ব্যাপারে, নাটকের ব্যাপারে আমার মনে হয় এই বিশালতা আমাদের আতঙ্কিত করে, মুগ্ধ করে। আজকের হর্তাটা কত উঠেছে দেখে নিস। বউয়ের আবার আবদার 1000 টাকার একটা শাড়ি লাগবে।
দিয়ে আমরা এরকম করে দেবো। আর যখন কাছাকাছি থাকবো তখন কিরকম হাঁটি অন্য রকম হাঁটি, কিরকম হাঁটি আমরা নর্মাল হাঁটি এরকম কথা বলি, এরকম কথা বলি, এরকম করে এখানটা মশাল লাগানো হতো, বিকেলের দিক থেকে শুরু হতো, শুরু হয়ে যখন সন্ধ্যা হতো তখন মশালগুলোকে দেওয়া হতো। ওইটা দিয়ে ওরা সন্ধ্যের কাজগুলো করতো, রাতের কাজগুলো করতো। নাটক শেষ মশাল মশালের ব্যবহার অনেক দিন হতো। তারপর জঙ্গলের ভিতরে থিয়েটারটা হতো। সবসময় চিন আপ করে কাজ করতে হবে। কেন? পেছনের লোকটাকে তোমাকে দেখতে হবে, বুঝতে পেরেছো? তুমি যদি মাথা নিচু করে আলো করো তোমার চোখের নিচে শ্যাডো পড়বে। আমি দলটাকে একটু আসার জন্য অনুরোধ করব। আর আমি আমাদের সভাপতি শ্রী সশান্ত চট্টোপাধ্যায়কে দলটাকে বরণ করে দেবেন আর স্মারক দেবে। নাট্যগুলোকে রাখবো শ্যামল দত্তকে। আপনি যখন গামছাটা এখানে নিয়ে আসবেন তো দাদা কোথায় থেকে? আসাম থেকে। আসাম কোথায়? এই আমি যাচ্ছিলাম বলুন সবাই কি বুঝতেছে গামছা? সবার একটা একটা দেশের পরিচয় আছে না, এই আলাদা আলাদা। এই তুমি ওকে জানি না, হ্যাঁ আমি কোন হয় না মুখ এক্সপ্রেসের মত দোকানে টাইম হচ্ছে। যদি যখন দেশে জলে হাত দেওয়ার পরে সে বিষে পিছল হবে, স্লিপারি হচ্ছে জলের ভিতরে, পাথর হচ্ছে, পাথর স্লিপারি বারবার স্লিপ করছে, বারবার স্লিপ করছে। আর দু একজন সুরঞ্জন আশেপাশে এই দু একটা গুলি ফুটাই বলছে দেখ ভালো করি, কেউ বলছে সুরঞ্জর ভিডিও একটু নেই, বলছে একটা গেলে ফেলে দাও সুরঞ্জর ভিতরে। আর একজন বলছে না 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 ওই গ্যানেরটা দিলে ফেলে গেলে পুরো সমস্যা হবে, এই শব্দটা নিয়ে অনেক দূরে যাবে, তখন পুলিশ চাইলে আমাকে ধরবে। তারপরে যেমন হাউস চলে গেছে, ওরা চেষ্টা করেই বারবার পিছন নিচে আগে চলে গেছে, চলে একটু চলে যেহেতু একটু শুধু মাথাটা একটু ওনার শরীরে একটু মাসে আছে, বাকি জলের ভিতরে ও ড্রাইভিং করছে ওনাকে যাওয়ার জন্য, আগে বাড়ার জন্য। তাহলে রাতে বলতে এইটাই মাথা ঢুকে গেছে। কেন? আমি এখন ফ্যামিলি এনভায়রনমেন্টে নেই, নাটকের এনভায়রনমেন্ট। এটাই ওরা তোমার সঙ্গে হচ্ছে রাতে দিয়ে নাটকের লোকের সঙ্গে আড্ডা হচ্ছে, আজকে আপনার নাটক হবে। এই এনভায়রনমেন্টে থাকার পরে বারবার আমার মাথায় ঢুকে না। আর ছেলে মাইলে গিয়েছিল যাওয়ার কথা ছিল, আমি একটা মানে অটো ড্রাইভারকে আমার কাছে ওরা একটা যাবে ওলা কথা তো ভুলে গেলাম। দেখতে পাচ্ছেন না একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে। তোমার সাহস কি করে হয় এই নোংরা গায়ে আমার মেয়েকে কাজ করার? মা কি হয়েছে তোর? আর কিছু হবে না। দেখো দেখো তুমি কার জন্য কি করেছো তারই নাকি ভালো লাগছে না, তাই না? এই আপনারা যা খুশি করুন, যা খাওয়ার ইচ্ছা খাওয়ান, কিন্তু এইভাবে মাতলামি করছেন, আপনাদের লজ্জা করেন না? আপনার নিজস্ব কোনো একটা ইয়ে নেই? আচ্ছা ওরা তো আমার কেস, তুমি ওইভাবে কথা বলছো না ওদের সাথে। হ্যাঁ এত সময় ধরে তোমার এই ড্রেস দেখে ওরা এত সময় যে কমেন্ট করছিল সেগুলো বোঝার ক্ষমতা যদি তোমার থাকতো তাহলে তুমি এখনো ওদের হয়ে ওকালতি করছে না। মানে বোঝো? তুমি শুধু ওর আজকে নোংরা হাতটাই দেখলে, ওই অথচ এই জিনিসটা ভাবছো না তোমার এতগুলো পরিচিত এতগুলো আপন গেস্ট আসলো, তাদের মধ্যে একটা মানুষও দেখলো না যে ও অসুস্থ হয়ে পড়েছে,
ওই নোংরা মানুষটাই আজকে অসুস্থ হয়ে পড়েছে বলে, কিন্তু তোমার মেয়ে এখনো পর্যন্ত মোটামুটি সুস্থভাবে আছে, আর না হলে কিন্তু হসপিটালাইজ করতে হতো হয়তো। এখনো কি চাও তুমি? তোমার সেই অ্যাডভান্স লেভেল মানসিকতায় আছে নাকি একটু দেখো? কারণ কি জানো তো, আমরা যেমন, আমার মা বাবা যেমন আমাদের শিকড়টুকু ধরে বাঁচতে শিখিয়েছে, ওর মধ্যে না সেটা অটোমেটিক্যালি আছে। তুমি জোর করালে হয়তো সেটাকে মুছে দিতে পারো, কিন্তু সহজে পারবে না। আর মুছে দিলেও না খুব একটা লাভ কিছু হবে না। তুমি একটু ভালোভাবে দেখো তোমার আশপাশের দিকটা, কোনো কিছু ঠিক নেই অবন্তিকা, কিছু পাল্টে যাচ্ছে, শুধুমাত্র শিকড় তুলে যাচ্ছি বলে। আমার সত্যি ভুল হয়ে গেছে। আমরা বরং কাল ওর সাধারণভাবে জন্মদিন পালন করি। তোমার যাকে ইচ্ছে তুমি তাকে ডেকো। তোমার বেস্ট ফ্রেন্ড রিমাকে ডাকতেও ভুলো না। ঠিক আছে, ওর বাবাকেও বলবি মা, ঠিক আছে? তবে কাল কিন্তু ওর বাবা আমাদের বাড়িতে ওয়েটার হিসেবে আসবে, ঠিক আছে? রিমার বাবা হয়েই আসবে। আমরা নতুন জামা কাপড় কিনে দিতে পারবো, যেটা নিয়ে ওরা ভালো করে আসতে পারবে। বেটার আইডিয়া, বুঝলাম। এবার ভাবছি ওর জন্মদিনে একটা বাঙালি আনবো, শাড়ি পাঞ্জাবি সবাই মিলে একটা বাঙালি আনবো, একটা স্বাভাবিক একটা ঘরোয়া উৎসব। আর মেনু মাংস ভাত, ডাল পাপড় ভাজা, চাটনি পাপড়, পায়েস, জমিয়ে মিশিয়ে। মাছটাই তো পারবে। আমাদের গ্রুপের সভাপতি শ্রী শশাঙ্ক শেখর দত্ত মহাশয়। বাইরে যারা আছেন একটু ভেতরে এসে বসবেন, সকলের কাছে অনুরোধ। শ্রী কমল কৃষ্ণ পাইক মহাশয়কে গ্রুপের পক্ষ থেকে বরণ করে নেবেন আমাদের অভিনেত্রী শ্রীমতী লীনা দাস। লীনাদি বরণ করে নিচ্ছেন বাংলাদেশকে। বাচ্চাদের নিয়ে আমাদের কাজ করতেই হয়, সেই জন্য এবছরের আমাদের সেমিনারের বিষয়বস্তু ডেভেলপমেন্ট অফ চাইল্ড মাইন্ড ইন থিয়েটার। তো এই বিষয়ে আমি প্রথম বক্তা আজকে সেমিনারে শ্রী কমল কৃষ্ণ পাইক মহাশয়কে বলতে অনুরোধ করছি। এই সময় তো খুব দুঃসময়ের মধ্যে আমরা চলতেই হয়। বহু শিশু জন্মলগ্ন থেকেই মায়ের কোলে বড় হচ্ছে, এবং সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি একটা চুষি কাঠি বা একটা পুতুলের রঙিন বল তার দৃষ্টি সঠিক করার জন্য মাছগুলি দিচ্ছেন। এমনকি যে 3টি আঙুল যন্ত্র সারা জীবন অক্ষর লিখবে, শব্দ তৈরি করবে ব্রেনের সঙ্গে, সেই আঙুলের গঠনটুকু সহ্য করতে যায় না। আঙুলের যে হাড়গুলো একটু মজবুত হবে, গঠনটা ভালো হবে, তারপরে সেই বাচ্চাকে কলম ধরাবো, সেটাও আজকালকার মায়েদের সেই জায়গাটা নেই। তাহলে শিশুদের বিদ্যালয়ে পাঠানো হয়, বিদ্যালয়ে পাঠানোর পরে মা শিক্ষক যদি মহিলা শিক্ষিকা যদি থাকে, তাহলে তো মায়ের খানিকটা স্পর্শ পায়, এবং ওখান থেকেই শিক্ষকের ওখান থেকে অভিনয়ের শুরু। শিক্ষককে অনুকরণ করা, শিশুরা শুনতে থাকে।
এবং কাঁপতে থাকে। কিন্তু হঠাৎ করে যখন আমরা এই শেখাটাকেই নাটক বলে একটা ঘরে শেখাতে যাই, তখন মা বাবাদের একটা উৎকণ্ঠা এসে যায়। সেইখানে দাঁড়িয়ে যে আমার ব্যবস্থা নেই, অব্যবস্থার মধ্যে থেকে আমি উঠে দাঁড়াবো, সেই উঠে দাঁড়ার বোধটা জায়গায় হচ্ছে নাটক, নাটকের চর্চা। প্রতিবন্ধকতার মধ্যে থেকে মানে সাহস যোগায় হচ্ছে নাটক। মেরুদণ্ড সোজা করিয়ে করে সমাজে মাথা তুলে দাঁড়াতে শেখা হচ্ছে নাটক। নাটক চর্চাটা কখনোই খারাপ বিষয় নয়। নাটকটা অনেক বেশি শৃঙ্খলা বোধ করে। ধরুন যে সময়টা শিশু তো কৃষ্ণ পাইক মহাশয়কে আমরা তার কথায় অনেক সমৃদ্ধ হলাম এবং আপনারাও সমৃদ্ধ হয়েছেন। এবার আমরা পরবর্তী বক্তা শ্রী সৌমেন রায় মহাশয়ের কাছ থেকে শুনে নেব। তিনি দীর্ঘদিন শিশুদের নিয়ে কাজ করছেন, শিশুদের সাথে আছেন। আমরা ওনার কাছ থেকে শুনে নেব যে শিশু মনস্তত্ত্বে কিভাবে থিয়েটার প্রভাব ফেলে। নমস্কার, উপস্থিত সকলকে আমার অভিনন্দন এবং রূপান্তর নাট্য সংস্থাকে আমাকে আমন্ত্রণ করার জন্য আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার কিছু কথা বলছি। ছোটদের নাটক ছোটরা করলে, যে কোনো নাটক করলে কি ছোটদের নাটক হয়, সেখান থেকে তারা কি পায়, বা মুসলমানি কন্যা মুসলমানি মেয়ে নাটকটা থেকে ছোটদের কি কি উপলব্ধি হবে আমার জানা নেই। তারপরে কিছুদিন পরে দেখলাম শাস্তি নাটকের নাটক, সেটা ছোটদেরকে করিয়ে ছোটদের নাটক বলে চালানো হচ্ছে। এবার এই ক্ষেত্রে কন্টেন্টটা কি হতে পারে? একটা 6 বছরের শিশু আর একটা 18 বছরের শিশু, এই দুটোর বোধ এবং তার মস্তিষ্কের গঠন দুটো সম্পূর্ণ আলাদা হয়। এবার ছোটদের 6 বছরের শিশু যার যেই কন্টেন্টে নাটক করবে, সেটা 18 বছরের ছেলে সেই কন্টেন্টে সে নাটক করতে পারবে না বা তার ইচ্ছে করবে না। সুতরাং নাটকের বিষয়বস্তুকে আমি এবং নাটকের শিশুদের বয়স অনুযায়ী ভাগ করে নিতে পারি। ছোটদের মতো বিষয় এবং যারা একটু বড় তারা তাদের মতো বিষয়, ছোটদেরই দুটো ভাগ করা যেতে পারে। রূপান্তরকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা শ্রী সৌমেন রায় মহাশয়ের কাছ থেকে তার মূল্যবান কথা শুনতে পেলাম, তার অভিজ্ঞতার কথা শুনতে পেলাম। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, গোবরডাঙ্গা রূপান্তর এমন একটি দল যেখানে 85 বছরের একজন মানুষ আছেন এবং এখানেই 5 বছরের একটি শিশু নাটক। দীর্ঘ 51 বছর ধরে আমরা থিয়েটার চর্চা করে আসছি এবং শিশুদের নিয়ে কাজ করার পাশাপাশি শিশু, কিশোর, বয়স্ক সবাই আমরা একসাথে মিলে পায়ে পা রেখে থিয়েটারের কাজটাই করে চলেছি। সেমিনার থেকে আমরা অনেক অভিজ্ঞতা আমাদের হলো। আমরা দুজন বক্তার মূল্যবান বক্তব্য শুনলাম। সকলকে ধন্যবাদ। আমরা এই পর্বের অনুষ্ঠান সেমিনার আমরা এখানেই শেষ করছি। নির্দিষ্ট অনুষ্ঠান সূচি অনুযায়ী আমাদের মাস্ক মেকিং ওয়ার্কশপ শুরু হচ্ছে। এই ওয়ার্কশপ করাবেন সুবীর নারায়ণ দাস, আমাদের গ্রুপের সিনিয়র মেম্বার, আমাদের দাদা এবং আমাদের অভিভাবক। আমাদের সমস্ত কর্মকাণ্ড সারা বছর আমরা চালিয়ে যাই এবং তারই অংশস্বরূপ আজকে আমাদের মুখোশ তৈরি মাস্ক মেকিং ওয়ার্কশপ হবে, সারাদিন হবে এবং এটা অনেকগুলো পর্বে হবে। আজকে একরকম মাস্ক এইগুলো জানি। বলতো কি আসলো এটা? কিসে আসলো বলতো? এটা কঙ্কালের মুখ এসছে। হ্যাঁ, কঙ্কালের মুখ এসছে। এইটাকে আবার গোল করা,
এইটাকে যখন মুখে দেবো, এই মুখে দেবো, এই গোল এসে যাবে, পরের ছেড়ে আগে এইটা কর। ফোল্ড দিয়ে শেপটা নিয়ে নি, ফোল্ড দিয়ে এগুলোকে ফোল্ড কর, এটা দেখ, এটাকে ফোল্ড কর, ওই শেপটা নিয়ে নে। এটা কি বোর্ড হিসেবে তোর হাতেরটাও শেপ, হ্যাঁ ফোল্ড কর, বোর্ড হিসেবে পেন করে দে, হ্যাঁ দিয়ে উপর দিকে ধর, উপর দিকে ধর, গোল শেপ জো। এবার কি বললে? ও ভাই কেটে নেব প্রথম। হ্যাঁ, সাইড কাট কেটে নিয়ে তোর মনের মতো করে দিই। নিচেরটা সাদাটা, এইটা অপয়েন্ট এই নে কাগজ বসা, এই দেখ এখানে গোল কাগজ বসাবি, হ্যাঁ এখানে গোল কাগজ বসাবি, ঠিক আছে? এইটা একটা কালার দিবি, হয়ে গেল। ওকে, হ্যাঁ কাগজ বসাবো, এই নাও। আরে এই জায়গাগুলো স্যার, স্যার এই জায়গাগুলো তো, হ্যাঁ না এইটা বসাবো না, এই জায়গাটা বসাবো না, শুধু এই গোলটা বসাবো। এই নাও, ওটা হলুদ, হ্যাঁ হলুদে যাবে, এই নাও বসা, কেটে নাও কাইচি দিয়ে একটু, বলো। ওই দেখা রোদ দিয়ে রোদ শুকিয়ে যাবে, হ্যাঁ রোদ দিয়ে যদি দেখা যদি দেখা একটু মানে আমার দাঁত কই, দাঁত এরকম করে আঠা দিতে হবে, সোনালকে নিয়ে যেতে এরকম ধরবে, এরকম বর্ডার স্টাইল দিয়ে এরকম টেনে দেবে, এই সাউন্ড ঘষাঘষি লাগবে না, ঠিক আছে? এবার মেরে দাও, এই যে এরকম করে অল্প অল্প দিবে, এবার ওখানে মেরে দাও, ওখানে দেখিয়েছি, ঠিক সোজাসুজি করে মেরে দাও। তারপর যে নিউজটা দেখার ওটা কি সত্যি? শুনছো? যে নিউজটা শোনালো ওটা কি সত্যি? শান্তি হয়েছে। দিল্লি থেকে যেগুলো এই আঠাটা একদম পাতলা করে নিবি। থ্যাংক ইউ, ধন্যবাদ, রাখো। তোর হয়েছে, সরে যা, সরে যা, লীনাদিকটা ধর, লীনাদিকটা ধর, আর ওদেরটা ধর, সব আলাদা আলাদা ধর এখান থেকে। ব্যথা করছে। আজকে আমাদের এই পর্বের অনুষ্ঠান আমরা এখানেই শেষ সমাপ্ত ঘোষণা করছি। বাচ্চাদের নাটক করায় নাম করা পরিচালক, আর ওখানে আছে যে দেবদত্ত দাদা আছে, আর আমাকে শুধু চিনিস না, তাই না? চিনিস না তো আমাদের? তোমরা যারা এখানে শিখবে, আস্তে কথা বলবে না, তোমরা যারা শিখবে, আমরা কি শেখাচ্ছি খুব মনোযোগ দিয়ে দেখবে, মনোযোগ দিয়ে সেটাকে আর একদম কথা বলবে না। আমরা যখন পড়াবো, কিছু ক্লাস করাবো, তখন কোনটা কথা বলবো, তোমাদের যখন কথা বলতে
ঠিক আছে, তোমরা বলতে বলা হবে, শেষে কথা বলবে, ঠিক আছে? প্রতাপ 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 আচ্ছা এক্সেলেন্ট অর্ণব যাও ওখানে গিয়ে বসো। এবার এখানে যাও, এই যে যাও, এই দৌড়টা করালাম ছুটি নেই। এক সন্তান লেখাপড়া জানে, এক সন্তান লেখাপড়া জানে না, সে অলস অলস ব্যক্তি। বাগান, বড় বাগান আছে, বাগানকে পরিচর্যা করে বুড়ো বুড়ো আর বড় করে হাতে হাতে বিক্রি করে ফল হলে। কিন্তু ছোট ছেলে সবসময় চাইছে যে ও না ইনকাম কাজ না করে ওই গাছ বেছে খাবে। বাবা সেন্টার সেন্টার তো এইটা, তাহলে ও ডাউন সেন্টারে দাঁড়িয়ে আছে। সেন্টার ডাউন বা ডাউন সেন্টার লেফট আপ, গুড। ও লেফট আপে দাঁড়িয়ে আছে, হ্যাঁ? তাহলে ও কোথায় দাঁড়িয়ে আছে? লেফট ডাউন, গুড। চল 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 চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। তিন, দুই, তিন, দুই, এক, দুই, 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 এক, এক।
বা সেন্টার মিডল। বুঝা গেল? কারণ কি একদম মধ্যখানে আছে। ওকে দিয়ে মঞ্চের ভাগগুলো সাধারণত এক একটা হয় এরকম। ওর বাঁ দিকে কে আছে? গেল? ওর বাঁ দিকে আছে। তাহলে ইংরেজিতে বাঁ দিককে কি বলে? লেফট। হ্যাঁ, আর ও কি ছিল? সেন্টার মিডল বা সেন্টার সেন্টার। হ্যাঁ, তাহলে ও রিক কোন পজিশনে আছে? সেন্টার লেফট। মঞ্চের সেন্টার লেফটে রিক আছে। গেল? ও কোথায় আছে? সেন্টার রাইট। ঠিক আছে, মঞ্চের সেন্টার রাইটে ও আছে। হ্যাঁ, ভালো লাগছে না? কি ও কোথায় আছে? ও কোথায় আছে? সেন্টার রাইটে আছে। সবার জন্য ও কোথায় আছে? ডাউন রাইট। বাহ, হাততালি। আমি বলছিলাম কমলা আমার ভাইয়ের মতন আমাদের স্যার, আমি স্যার আসছি, এরপরে যখন বলছি আমি স্যার আসছি, এখন তিনি স্যার, সেগুলো এখন আমি নেই। সবাই ভালো আছিস তো? আমাকে চিনিস? আমার নাম কি? যখন নাম বলতে বলছিল তখন কত রকম ভাবে বলা যায়, এই আমি বলছি আমার নাম প্রতাপ সেন। দ্রুত ধীরে রান রান। আচ্ছা, এবার দ্রুত হচ্ছে, আমরা দেখি শিবা চোখ করো। আসো এদিকে আসো। এই ছেলে বাকি তো সবাই খাচ্ছে। বলো তো। হায় হায়, এ কি হলো? দাঁড়া। হায় হায়, এ কি হলো? হায় হায়, এ কি হলো? আমার যে সব পড়েই গেল। দাদু আমরা দেখতে পারি, বিশ্বাস করো। বল যেখানে যাক কোনো অসুবিধা নেই। বল রাখলে বল রাখলো এসে বল কিন্তু পাঁচিলের ওপরে গেলে আমার দোষ নেই। ঠিক আছে বলবি না, এটা তো বলা কথা বলবি। মেঘের দিকে তাকিয়ে মেঘবাড়ি জল দাও, বৃষ্টি দাও। গেল এইটা চেষ্টা করছি না, এমন তো কোনো কথা নেই। রোজ অফিসে যাচ্ছি, বই দিচ্ছি। তোমার তো শুধু ওই একটাই ঠিকানা, আর কতদিন? তারপরে খাবার বাঙালিরা তো দাঁড়িয়েছে অবধি খাওয়া করছে, দুদিন পরে ভিড়টুকু ধরে টান দেবে। চেষ্টা তো করছি।
দাদুকে একটু জল দে তো। দাঁড়াও দাঁড়াও। ও কি করছো দাদু? জল নষ্ট করছো? প্রতিদিন সকালে বাড়িতে 2 লিটার করে 20 লিটার করে জল দিয়ে যায়, ওই দিয়েই কাজ করতে হয়। নদী নালার জল নেই, চাপ করলেও জল উঠছে না। জলটাও নাই কপালে। বর্ষা মা জল দাও, বৃষ্টি দাও, প্রাণ বাঁচাই। কোথায়? ওই যে গাছেদের মেলায়। কোথায় যাবো? ওই যে সবাই যাচ্ছে। চলো যাই আমরা তাহলে। চলো। বেশি করে গাছ লাগাই। চলো চলো চলো। চলো আমরা জঙ্গল বানাই, গাছেরই জঙ্গল। চলো আমরা জঙ্গল বানাই, গাছেরই জঙ্গল। সবাই সামনের দিকে তাকাও। বাচ্চারা কেমন করছে এবং তাদেরকে সম্মাননা পত্র সম্মাননা পত্র আজ ৭৮তম স্বাধীনতা দিবস এবং এই স্বাধীনতা দিবস আমরা আমাদের গর্বের দিন। আমাদের করবেন না উদ্বোধন করবেন। সকলে একটু করতালি দেবেন। ৭৮তম স্বাধীনতা দিবস পালন করুন। ৭৮তম স্বাধীনতা দিবস পালন করুন। ৭৮তম স্বাধীনতা দিবস পালন করুন। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নেতাজি সুভাষ জিন্দাবাদ, নেতাজি সুভাষ জিন্দাবাদ, নেতাজি সুভাষ জিন্দাবাদ। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
वंदे मातरम वंदे मातरम जय हिंद। नेताजी सुभाष चंद्र बसु की वंदे मातरम जय हिंद। वंदे मातरम 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 वंदे मातरम। শুভ কর্ম পথে ধরণীর ভয়গান সব দুর্বল সংশয় অবসান। শুভ কর্ম পথে ধরণীর ভয়গান শুভ কর্ম পথে ধরণীর ভয়গান। চির শক্তির নির্ঝর নিত্য ঝরে লহ সে অভিষেক ললাট পরে তব জাগ্রত নির্মল প্রাণ দেব প্রতিনিক দীক্ষা নিষ্ঠুর সংকট সম্মান তব রাত্রি গত দিন রাত্রি মৃত্যু তরুণ তীর্থে जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाये तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। సుభాష్ చందు అణువణువు నందు అడుగడుగు నందు స్వేచ్ఛని పొందు పోరాటమందు మనమంత ముందు తెల్లరాబందు మన దేశమందు ఉండొద్దు ఎందు తోపెళ్ళు బందు దొరతనము బందు తొడగొట్టమందు పిడికిళ్ళు అగ్గి పిడుగుల్ని చేసి కురిపించమంది కన్నీళ్ల ధార ఖడ్గాల ధార కావాలి అంది గాయాలలోన ధ్యేయాన్ని చూసి కదలాలి అంది రక్తాలు చిందు త్యాగాల విందు ఆజాదు హిందు
న్యాయమింక మన జన్మ హక్కు అంటుంది జెండా మన గుండెలన్ని జెండాలు ధర్మ చక్రాలే చూడు అరచేయి అడ్డు పెట్టేసి సూర్యునాపేది ఎవడు ఆంగ్లేయ గుంట నక్కలే మనలా పేయలేవు 40 కోట్ల జనమంత ఇంక కట్టారు జట్టు మన భరతమాత పాదాల మట్టి బొట్టుగా పెట్టు ভারতীয় প্রজাতন্ত্র দিবস পালন করুন। সভাপতি শ্রী जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। পুষ্প প্রদান করতে দেবদত্ত কর্মকার। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে। নেতাজি বন্দে। এবার নেতাজি প্রতিকৃতিতে পুষ্প প্রদান করছে রাজীব বিশ্বাস। जय हिंद জয় হিন্দ जय हिंद জয় হিন্দ जय हिंद জয় হিন্দ वंदे मातरम বন্দে মাতরম। আজকে ভাই একটু হাত দিয়ে দেখো না না ও আছে এবার ওখানে দেখো না ভারতীয় প্রজাতন্ত্র দিবস ভারতের স্বাধীনতা ইতিহাসে পরবর্তীকালে একটা ঐতিহাসিক দিন। এই দিন ভারতের সংবিধান সর্বসম্মতিক্রমে লোকসভায় বা রাজ্যসভায় গৃহীত হয়েছিল। সেই জন্য একটি বিশেষ দিন এবং এটাকে সেনাবাহিনীর দিবসও বলা হয়। আজকের দিনে সবাই দেখবেন যে সেনাবাহিনী বিভিন্ন কুচকাওয়াজ করছেন এই বিভিন্ন স্বাধীনতা রক্ষার্থে। তাই প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের নাগরিকদের কাছে একটি বিশেষ দিন। জয় হিন্দ জয় হিন্দ। কিছু বলার নেই। আসলে প্রজাতন্ত্র দিবস ভারতীয় সংবিধানকে স্মরণ করে, ভারতীয় স্বাধীনতাকে স্মরণ করে আমাদের এই প্রজাতন্ত্র দিবস। এবং প্রজাতন্ত্র দিবসে সকল শহীদদের আমরা স্মরণ করি, তাদের পূর্ণ আত্মার প্রতি শান্তি কামনা করে এবং তাদের সম্মান জানিয়ে আমরা এই প্রজাতন্ত্র দিবস প্রত্যেক বছর পালন করি। আমাদের প্রেসিডেন্ট বলেওছেন সে কথা। হ্যাঁ, আর বিশেষ কিছু বলার নেই। হ্যাঁ, আমি বলবো অতনু পালকে পুষ্প প্রদান করবো। আর বই যাও, এখান থেকে চলে যাও।
মনয় অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बृंद हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। যেখানে জাগে একা নিবেদিত প্রাণের দেবতা যেখানে জাগে একা অমলা গৃহবন্দী কাউলিয়ারাও আর আসে না। পোস্টমাস্টারের বন্ধ অফিস রতনকে আর ডাকে না। ছুটির ঘন্টা চারিদিকে যেন সমাপ্তি টানে ধীরে। এই অবসরে রহ প্রণাম তোমারই জন্মদিনে। আসলে গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো করা, রবি ঠাকুরের ছোট ছোট গল্প দিয়ে 4 লাইনের একটা কবিতা বলা। নদী ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। মরমে জ্বলছে আগুন আর নিভে না, আমায় বলে বলু লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। ও রবি ঠাকুর, বহুত দিন হইল তুমি আমাদের ছাইরা চলে গেছে। গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই? আমি পাইরে তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার খোলা হাওয়া দাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সন্ন্যাসী উপভুক্ত মথুরাপুরী প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরের দ্বীপ নিবেছে পবনে, দুয়ার ঊর্ধ্ব পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। আই তবে সজরি হাতে হাতে ধরি ধরি নাচিবি, গিরি গিরি গাইবি গান। আমি ভিক্ষে করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মন। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। 10 দিকেতে আঁচলে পেতে কোল দিয়েছে মাটি,
রয়েছে জীব যে যেখানে, সকলকে সে ডেকে আনি, সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় বাতি। তোমার দেখা এক দিন যে আমার কাটে না রে, মোর ঘরে যাবি যাবি কে আমারে ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ঘরে যে শহরে মোরে আরো তোমার প্রকাশ দাদাকে দাম এনে তুই দাম